সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাক নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আবার উপস্থিত একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে। একজন জাতকের অনলাইন প্রেডিকশন আমি করব। এই প্রেডিকশনটির মধ্যে দিয়ে তার গ্রহগত অবস্থান পুরোটাই ডিটেলিং করব। জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক। জন্মছক মানে হচ্ছে আমি যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে। কিন্তু জন্মছক দ্বারা কখনো প্রেডিকশন করা হয় না। জন্মছক দ্বারা আমার জীবনের প্রত্যেকটি দিক আমি জানতে পারি। আমার অর্থনৈতিক সিচুয়েশন কেমন হবে, আমার পারিবারিক সিচুয়েশন কেমন হবে, আমার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন হবে, আমার প্রফেশনাল জায়গাটা কেমন হবে, এভরিথিং জানা যায়। কিন্তু আমার 20 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর বয়স হয়ে গেছে, তবুও যেইগুলো আমার পাওয়ার সেইগুলো আমি পাচ্ছি না। দেখা যাচ্ছে কর্মজীবনে সফলতার জায়গাটা আমার লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমি এখনো সফল হতে পারিনি। যে কোনো ক্ষেত্রে কেন পারিনি, কিসের জন্য পারিনি, কি কারণের জন্য পারিনি, কি করলে আমি সফল হতে পারবো, এই পুরো জায়গাটাকে ক্ল্যারিফাই করা, এক্সপ্লেন করা, প্রেডিক্ট করা সম্ভব একমাত্র স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে। এখন স্পট ইমপ্লিমেন্টেশন ছক ইজ ইকুয়াল টু পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। তাই জন্য আজকের দিনে দাঁড়িয়ে কোন সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার কখনো এই স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে না। অ্যাস্ট্রোলজিক্যাল কোন অ্যাপস কখনো এই স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে না। যেহেতু অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট ভিত্তিক, পুরোটাই কিন্তু একটা সাবজেক্ট, সুতরাং জন্মছক দ্বারা যে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে, যে সায়েন্সের মধ্যে দিয়ে, যে অঙ্কের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে হবে, সেটা কখনো কোনো অ্যাপসের মধ্যে দিয়ে সম্ভব নয়, বা সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজাররা সেটা জানে না। তার কারণ এটা পিওর সায়েন্স, এর জন্য পড়াশোনা করতে হয়। পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল দিক নয় এটা। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি কখনো আমার প্রেডিকশন সঠিক মতন করতে পারবো না। আমি জন্মছক দ্বারা 10%, 20%, ম্যাক্সিমাম 25 বা 30% হয়তো প্রেডিক্ট করতে পারলাম, কিন্তু কখনো 100% অ্যাকুরেট প্রেডিকশন করতে পারবো না। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন কখনো আমি আমার হাতটা এগিয়ে দেব না। তার কারণ সায়েন্স বলছে হাতের এই রেখা নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোন কি।
সংখ্যা তত্ত্ব কখনোই কিন্তু মানে পিওর অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়, পার্ট অফ অ্যাস্ট্রোলজি। যখন আমি কোন প্রেডিকশনের ক্ষেত্রে ক্যালকুলেট করছি, ভাইব্রেশন ক্রিয়েট করছি, তখন সংখ্যা তত্ত্বকে আমার 5%, 10%, 15% লাগতে পারে, কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো ফুল প্রেডিকশন করা সম্ভব নয়। এই যে আমি জন্মগ্রহণ করছি, জন্মের সময় যে গ্রহের অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে আমার জন্মছক ক্রিয়েট হলো, তারপর আমার 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর বয়স হলো। এই বয়স বাড়ার সাথে সাথে আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, আমার শরীরের পরিবর্তন হচ্ছে, আমার যৌনতার পরিবর্তন হচ্ছে, আমার চাহিদার পরিবর্তন হচ্ছে। যেরকম সেরকম জন্মের সময় যে গ্রহের অবস্থান, সেগুলো আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। আজকের দিনে যে ফরমেশনটা নিচ্ছে গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে, তার দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয়, তাকে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলে। আমি সর্বপ্রথম জন্ম ছকটি বলছি, এই জাতকের জন্ম ছকটি বলছি। এই জাতকের যেটা লক্ষ্য করা যাচ্ছে, মিথুন লগ্ন এবং তুলা রাশি, 1 নম্বর ঘরে সূর্য, 2 নম্বর ঘরে শুক্র এবং বুধ, 3 নম্বর ঘরে ইউরেনাস এবং প্লুটো, 4 নম্বর ঘরে মঙ্গল, 5 নম্বর ঘরে নেপচুন চন্দ্র, 6 নম্বর ঘরে কেতু, 7 নম্বর 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে শনি, 10 নম্বর 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 12 নম্বর ঘরে রাহু এবং বৃহস্পতির অবস্থান। এবার যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে প্লুটো, 3 নম্বর ঘরে বৃহস্পতি, 4 নম্বর ঘরে বুধ এবং মঙ্গল, 5 নম্বর ঘরে চন্দ্র এবং কেতু, 6 নম্বর ঘরে 7 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘরে শনি এবং শুক্র, 9 নম্বর ঘরে রবি, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে রাহু, ইউরেনাস, নেপচুন, 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। এইবার চলে আসা যাক, সর্বপ্রথম লগ্নে বসে রয়েছে, অর্থাৎ মিথুনের ঘরে, বুধের ঘরে সূর্য বসে আছে। 1 নম্বর ঘর মানে স্থাপত্যভিত মেরুদণ্ড পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে আছে। সেখানে যখন সূর্যের অবস্থান থাকে, তাহলে কিন্তু ফিজিক্যালি না হলেও ভাবগত বুধের সাথে সূর্যের একত্রীকরণ বুধাদিত্য যোগ সৃষ্টি করলো। এই বুধাদিত্য যোগ যখন সৃষ্টি করলো, দুটো জায়গার সৃষ্টি হলো। প্রথম কি হলো, এই মানুষটা কিন্তু ভীষণ স্পর্শকাতর মানুষ। এই মানুষটা এমন, দেখা গেল এমন কোন একটা কথা বললাম যার আঁতি লেগে গেল, তাহলে কিন্তু উনি মারাত্মকভাবে রিয়্যাক্ট করতে শুরু করবেন। অত্যন্ত স্পর্শকাতর মানুষ, স্বাভিমানী বলতে যা বোঝায় সেই জায়গাটা, নিজের সম্মান বোধ, নিজের অস্তিত্ব বোধ, মান মর্যাদা, অত্যন্ত পরিমাণে সজাগ এই মানুষ। রবি এবং বুধের একত্রীকরণ এটা কিন্তু পরিষ্কার জানান দিচ্ছে। অনেক সময় আছে চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাকিঞ্চন। তাহলে এই মানুষটার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে একটা মানুষকে তিনি জাজ করলেন বা তিনি প্রত্যক্ষ করলেন, তার ভালো লাগলো, তিনি তার কাছে নিজেকে কিন্তু স্যারেন্ডার করে দেবেন। একটা মানুষকে মনে হলো না এর কাছে স্যারেন্ডার করা যায় না, সেই মানুষটা যতই বোধ বুদ্ধি সম্পন্ন হোক, তার কাছে তিনি কখনো ঝুঁকবেন না, তার কাছে কখনো তিনি স্যারেন্ডার করবেন না। ফার্স্ট এটা যেমন, সেরকম ভুলে গেলে কিন্তু কখনো চলবে না যে সূর্যের কাজ হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা। যখন লগ্নে অর্থাৎ স্থাপত্যভিত মেরুদণ্ড পরিকাঠামোর মধ্যে, আমার আমিত্বের মধ্যে যখন সূর্য রয়েছে, তখন আমার বাদবাকি যে 11টি ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনকে, 12 নম্বর ভাবকে ধরা হয় না কেন? তার কারণ 12 নম্বর ঘর মানে হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে,
তার ব্যয়ের স্থান। তাহলে এই 11টা দিকের মধ্যে কিন্তু কখনো স্টেবিলিটি থাকবে না, ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবার কেন বললাম এই কথাটা, তার কারণ রবি কিন্তু 1 নাম্বার ঘরে বসে রয়েছে, লগ্নে বসে রয়েছে, কিন্তু 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায়। তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটাই কিন্তু তার মধ্যে এই যে স্পর্শকাতরতা, আমিত্বের প্রকাশ, সেন্সিটিভ পার্সন, এটা পরিষ্কার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তার মানসিকতা মনোভাবের জায়গাটাও কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। এখন 3 নাম্বার ঘর দ্বারা কিন্তু আজকের দিনের সংযোগকেও বোঝা যায়। ফর এভারের সংযোগ যেমন 9th হাউস দ্বারা বোঝা যায়, সেরকম 3 নাম্বার ঘর দ্বারা আজকের দিনের সংযোগ স্থলও বোঝা যায়। সেই জায়গাটাও ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। আমার সংযোগ দারুণ আসছে তা নয়, এই যে সংযোগের জায়গাটা, সোকল যাকে আমরা লাক, ভাগ্য, নিয়তি, হোয়াটএভার নানান মানে লৌকিক ভাষায় ডেকে থাকি, সেই সংযোগের জায়গাটাও কিন্তু ফ্লাকচুয়েশন মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে, এই রবি কিন্তু দৃষ্টি দিচ্ছে তাহলে 7 নাম্বার ঘরে। 7th হাউস মানে তুমি এবং আমি মিলে যে আমরা, অর্থাৎ আমার মানে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, পার্টনার মানে আমি আমার কর্মস্থানে হতে পারে, আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হতে পারে, আমি পাড়া পড়শি অঞ্চল যে কোনো ক্ষেত্রে হতে পারে, আমার সাথে যাদের কানেকশন ক্রিয়েট হচ্ছে, আমি এবং তুমি মিলে যে আমরার জায়গাটা, সেই জায়গায় কিন্তু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়ে যাবে। তার কারণ এনার কিন্তু যেটা বেশিরভাগ ক্ষেত্রে অত্যন্ত, যেমন বললাম স্পর্শকাতর মন, সেরকম ধরনের একটা মানুষের সাথে বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং চট করে হতে পারবে না। উনি কখনোই কিন্তু ওই মানে কি বলবো, ছাগলের পাল নয়, সকলের সাথে অ্যাডজাস্ট করে ফেললাম, জল হয়ে গেলাম, কখনো ওনার পক্ষে কিন্তু সম্ভব হবে না। মনের মিল, মতের মিল, দৃষ্টিভঙ্গির মিল অত্যন্ত টাফ ব্যাপার হবে, কিন্তু যাদের সাথে হবে বন্ডিং ভালো হবে, কিন্তু সকলের সাথে সেই বন্ডিং এর জায়গা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এবং তার ফলে কি হচ্ছে, সচরাচর আমি কখনো সকলের সাথে অ্যাডজাস্ট বা সকলের সাথে কম্প্রোমাইজ বা সবকিছুর ক্ষেত্রে স্যাক্রিফাইস আমি কখনোই কিন্তু করতে পারবো না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এবার যদি খুব ভালো মতন আমি 2nd হাউসকে লক্ষ্য করি, চন্দ্রের ঘর। 2nd হাউস দ্বারা আমার অর্থনৈতিক জায়গাটাকে বোঝা যায়, 2nd হাউস দ্বারা আমার সঞ্চয়ের জায়গাটাকে বোঝা যায়, 2nd হাউস দ্বারা আমার দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বোঝা যায়। তাহলে 2nd হাউসের ঘরটা হচ্ছে চন্দ্রের ঘর, কর্কটের ঘর। সেখানে শুক্র বসে আছে এবং সেখানে বুধ বসে আছে। চন্দ্র এবং বুধের একত্রীকরণ ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মকভাবে ইনক্রিজ ঘটায়। মারাত্মকভাবে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা ইনক্রিজ ঘটায়। আর শুক্র এবং চন্দ্রের অবস্থান 2nd হাউসকে কখনো সবল করে না এবং কখনো লেন্দি প্রসেস করে না। এবং যেহেতু অর্থনৈতিক জায়গাটা, উনি যদি মাসে 50,000 টাকা ইনকাম করে, উনি যদি মাসে 1 লক্ষ টাকা, এমনকি 10 লক্ষ টাকা, এমনকি 1 কোটি টাকাও ইনকাম করেন, কখনো সঞ্চয়ের জায়গাটা বলবান হবে না, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। সঞ্চয়ের জায়গায় কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায়। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, শুক্র এবং বুধ দুজনেই কিন্তু চন্দ্রকে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চন্দ্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রিয়েট করে না। যদিও চন্দ্রের কিন্তু কখনো কোনো শত্রু নেই, এটা আমরা জানি। যারা অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিটিক্যাল পড়েছে, থিওরিটা পড়েছে, তারা জানে চন্দ্রের কিন্তু কখনো শত্রু নেই। কিন্তু শুক্র মানে চন্দ্র কিন্তু শুক্রের শত্রু, বুধের শত্রু। তার ফলে কি হয়ে যাচ্ছে, ফিনান্সিয়াল জায়গাটা
সোর্স অফ ইনকাম হোক চাই না হোক, সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট করবেই করবে। আর যখনই অর্থনৈতিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা ফ্লাকচুয়েশন এবং সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট করে, তখন কখনো কিন্তু অর্থনৈতিক জায়গাটা বলবান হতে পারে না। এবং সুদূর প্রসারী যে আমার স্টেবিলিটির জায়গাটা সুদূর প্রসারী, সেটা কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায়, সেখানেও কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মক রয়েছে। আমি আগেই যেটা বললাম, অত্যন্ত স্পর্শকাতর মানুষ, আমিত্বের প্রকাশ, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা বুধ এবং চন্দ্রের একত্রীকরণ কি করে, দৃষ্টিভঙ্গির মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মকভাবে নিয়ে চলে আসে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে দৃষ্টিভঙ্গির জায়গাটা যেমন ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেরকম যখন সঞ্চয়ের জায়গাটা, আমি সঞ্চয়টা ধরে রাখতে পারছি না, সঞ্চয় হলেও সেটা খরচা হয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন ফিনান্সিয়াল প্রবলেম বা ক্রাইসিসের জায়গাটাও কিন্তু সৃষ্টি হয়। সেটা কখনো স্টেবল হয় না বলে এটা কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। এছাড়া যদি দেখা যায়, সেকেন্ড হাউস, এই যে চন্দ্রের ঘরে শুক্র এবং বুধের অবস্থান, তারা কিন্তু 8 নাম্বার ঘরকে দৃষ্টি দিচ্ছে। তাহলে 8 নাম্বার ঘর মানে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। 8 নাম্বার ঘরকে পজিটিভ ঘর বলা হয় না। 8 নাম্বার ঘরে কেবলমাত্র শনির অবস্থান। শনি যদি 8 নাম্বার ঘরে ফিজিক্যালি বসে থাকে এবং 8 নাম্বার ঘরে বুধ যদি ফিজিক্যালি বসে থাকে, তাহলেই কিন্তু বলবান মানা হয়। তাছাড়া 8 নাম্বার ঘরকে মারক স্থান বলা হয়। তাহলে অর্থনৈতিক ক্রাইসিসের জায়গাটা, আমি আবার বলছি, আমি প্রচুর অর্থ ইনকাম করতেই পারি, কিন্তু আবার সব খরচা হয়ে যাচ্ছে, সঞ্চয়ের জায়গাটা মজবুত থাকছে না, সুতরাং ফিনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি হবেই হবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এছাড়াও আমি দৃষ্টিভঙ্গির জায়গা দিয়েও যদি দেখতে পারি, তাহলে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, মানুষকে বিশ্বাস করে নেবার জায়গাটা, এবং ওই যে বললাম বাহ্যিক প্রকাশ দেখে একটা সিদ্ধান্তে চলে আসার জায়গাটা, আমার ক্ষেত্রে কিন্তু আমার জীবনের স্খলন ঘটাতে পারে। একটা মানুষকে ভীষণ বিশ্বাস করলাম, একদম পুরোপুরি দেখা গেল তাকে বিশ্বাস করলাম, সে আমাকে ঠকিয়ে চলে গেল, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, আমি 3 নাম্বার ঘরটা আগেই বলেছি, আমি যদি 4 নাম্বার ঘরটা দেখি, বুধ এবং মঙ্গলের অবস্থান, 4 নাম্বার ঘর মানে জীবনের আনন্দের জায়গাটাকে বোঝায়। 4 নাম্বার ঘর মানে আমার ব্যক্তিগত জীবনকে বোঝায়। 4 নাম্বার ঘর মানে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমি যে সফলতাটা চাইছি তার জন্য কতটুকু আমি প্রস্তুত, সেই জায়গাটাকে বোঝায়। সুতরাং সেখানে বুধের ঘরে কিন্তু মঙ্গল বসে আছে, 11 নাম্বার এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখনই 4 নাম্বার ঘরে বুধের ঘরে মঙ্গল বসে থাকে, বুধ এবং মঙ্গলের একত্রীকরণ ও ইমোশন, ইলিউশন, আবেগকে অতিমাত্রায় বৃদ্ধি ঘটায়। আরেকটা জিনিসও করে কি, বুধ মানে হচ্ছে বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্কের জায়গা। তাহলে বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্ক দিয়ে যেটাকে আমি সঠিক বলে মনে করছি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটাকে কিন্তু আমার কর্মের মধ্যে দিয়ে সেটাকে সঠিক বলে মনে করছে না। আমার বুদ্ধি, যুক্তি যে পথে যাচ্ছে, ভিন্ন পথে কিন্তু আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা কর্মের জায়গাটা যাচ্ছে। সুতরাং আমার নির্দিষ্ট লক্ষ্যের পেছনে কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং আমার বুদ্ধি, যুক্তি একত্রিত হয়ে যাচ্ছে না বলে জীবনে আমি সফল হতে পারছি না বা সফলতাকে ধরে রাখতে পারছি না। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে। এবার যদি আমি খুব ভালো মতো লক্ষ্য করি 11th হাউস, তাহলে 11th হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের কর্মফলের জায়গাটাকে বুঝি। যখন 11th হাউসের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরে বুধের সাথে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, এবং সেই বুধ কিন্তু চন্দ্রের সাথে কি ইলিউশন আর ইমোশনের জায়গাটা সৃষ্টি করছে, তাহলে আমি কর্ম করতে পারি, আমি চেষ্টা করতে পারি, কিন্তু কর্মফলটা আমি যতটা কর্ম করব সেই অনুপাতে কখনোই কিন্তু কর্মফল আমাকে স্যাটিসফাই করবে না, স্যাটিসফ্যাকশন দান করবে না। এটা যেমন সত্যি কথা, সেরকম 11th হাউস থেকে কিন্তু আমি 10%, 20%, 30% সফল হলাম, সেটাকে 40%, 60% সফলতায় ত্বরান্বিত করাকে বোঝায়। তাহলে সেই জায়গাটাও কিন্তু অবস্ট্রাক্ট ক্রিয়েট করছে।
এছাড়াও যদি দেখা যায় আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, যাদেরকে আমি খুব বিশ্বাস করছি, সেখান থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, এবং আমার বন্ধুত্বের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। যাদের সাথে বন্ধনের সম্পর্ক রয়েছে, বারবার ধরে বলছি, সেকেন্ড হাউস এবং 11th হাউসের ব্যাড রিফ্লেকশন কি করে, আত্মীয় স্বজন, কাছের মানুষ থেকেও কিন্তু দেখা যায় গুপ্ত শত্রুতার জায়গা। গুপ্ত শত্রুতার শত্রুতা কিন্তু এক নয়। গুপ্ত শত্রুতা মানে ভালো আছেন, এই যে দ্বিচরিত্র কাজ করা, এই দ্বিচরিত্র কাজ করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার 6 নম্বর ঘর, বৃশ্চিকের ঘরে কেতু বসে রয়েছে। কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এই যে বৃশ্চিক ঘর, বৃশ্চিকের অধিপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু বুধের ঘরে বসে রয়েছে, সুতরাং নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের জায়গা। তাহলে 6 নম্বর ঘর দ্বারা আমরা প্রাত্যহিক জীবনকে বুঝি। প্রাত্যহিক জীবনের মধ্যে একটা সারাক্ষণ ধরে একটা উদ্বিগ্নতা, আমি খুব ভালো আছি, দারুণ আনন্দে আছি, সেটা কিন্তু কোনো মতে লক্ষ্য করা যাচ্ছে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে। ঋণ নেওয়া যাবে না, ঋণ দেওয়া যাবে না। শরীর সংক্রান্ত খুব সাবধান হতে হবে। কেতু এবং মঙ্গলের রিফ্লেকশন যখন বুধকে হিট করে এবং 11th হাউস যখন চন্দ্রকে হিট করে, কেন চন্দ্র 5 নম্বর ঘরে বসে আছে, তখন অকস্মাৎ কোন প্রবলেমের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি 2026 অত্যন্ত কিন্তু নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, সাডেনলি হঠাৎ করে মৃত্যুতুল্য কষ্ট দিতে পারে। এই জাতকের ক্ষেত্রে এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেন এই কথা বলছেন? 5 নম্বর ঘর দ্বারা আমি আমার সফলতাকে বুঝি। তাহলে 5 নম্বর ঘরে, শুক্রের ঘরে চন্দ্র বসে রয়েছে, তুলার ঘরে চন্দ্র বসে রয়েছে। সেই শুক্র, তার মানে 2 নম্বর এবং 5 নম্বর ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হচ্ছে। 2 নম্বর এবং 5 নম্বর ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি যখন হচ্ছে, আমরা আমাদের জীবনের সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বুঝি। আমি মাসে কোটি টাকা ইনকাম করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে 26 তারিখ বা 25 তারিখের মধ্যেই, 25 তারিখ বা 26 তারিখের মধ্যেই, 27 তারিখের মধ্যেই আমার সেই যা টাকা ইনকাম করলাম সব খরচা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমার শূন্য হয়ে যাচ্ছে, কারণ সঞ্চয়ের জায়গা তো ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে আমার জীবনে কখনো সফলতা আসতে পারে না। বিশেষ করে কিন্তু অর্থনৈতিক সফলতার জায়গা, সফলতা মানেই 95 থেকে 98% অর্থনৈতিক সফলতা বোঝানো হয়। এক্ষেত্রে 2 নম্বর এবং 5 নম্বর ঘরের মধ্যে যখন পরিবর্তন যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে কখনো কিন্তু ফিনান্সিয়াল স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমি বিন্দুমাত্র লক্ষ্য করতে পারছি না। এবং যখন চন্দ্র 11th হাউস অর্থাৎ 5 নম্বর 11 নম্বর ঘর সমসপ্তমে যখন হিট করছে মঙ্গলকে, সেই মঙ্গল যখন বুধের ঘরে বসে রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস 2026 এ মৃত্যুতুল্য কষ্ট পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যাঘাত যোগের সৃষ্টি করছে। একাধিক প্রতিবন্ধকতা কিন্তু এনার জীবনে আসবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই প্রতিবন্ধকতাগুলো কিন্তু জানিয়ে শুনিয়ে আসবে না। সেটা কিন্তু আমি শারীরিকগত দিক দিয়ে থেকে শুরু করে আমি আমার পারিবারিকগত দিকটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। তার কারণ পার্সোনাল লাইফে অধিপতি গ্রহ, বুধ, সেই বুধ 2nd হাউসে নেগেটিভ হয়ে রয়েছে। তাহলে কখনো আমার যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, এবং সেখানে কিন্তু মঙ্গল এবং বুধের কানেকশন থাকার জন্য সে কোনো মতেই কিন্তু আমার ফ্যামিলিগত লাইফ, ব্যক্তিগত জীবন সুখকর হতে পারে না, সমৃদ্ধিকর হতে পারে না, স্যাটিসফ্যাকশন দান কখনো করতে পারে না। 6th হাউসে যেহেতু কেতু নিচস্থ হয়ে বসে রয়েছে, 6th হাউস মানে আমি আবার বললাম, 6th হাউস মানে আমাদের প্রাত্যহিক জীবন ধারণকেও কিন্তু বোঝা যায় সেই কারণের জন্যই। আবার 5th হাউস যখনই নেগেটিভ হয়ে যাচ্ছে, সমসপ্তমী 11th হাউসকে যখন হিট করছে, তখন কর্মফলের জায়গাটা কখনো পজিটিভ হতে পারে না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে। এবং আমি শুনেও ভাগ্যে যা আছে ঠিক আছে, ও ঠিক আছে, ও যা বলছে সব এক কান দিয়ে ঢোকাও আরেক কান দিয়ে বের করে দাও, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। আজকে গ্যারেন্টি দিয়ে গেলাম 2026 বেশি দিন নয়, আপনি জুলাইয়ের মধ্যে, জুন জুলাই আগস্টের মধ্যেই বুঝতে পারবেন মৃত্যুতুল্য প্রতিবন্ধকতার সামনাসামনি হচ্ছেন। এবং আপনি যে খুব একটা ব্যক্ত করতে পারেন বা আপনার মনের কথা যে অন্য মানুষ সহজেই বুঝে যায়, সেটাও নয়।
আপনি কিন্তু অনেক দুঃখ, যন্ত্রণা, কষ্ট, এমনকি আনন্দ, উচ্ছ্বাস ভেতরে পুষে রাখতেও পছন্দ করেন, যদিও আপনার মধ্যে সরলতা রয়েছে, স্বচ্ছতা রয়েছে, ভালো মানুষ আপনি, এটা তো পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেননা শনির ঘরে শনি যখন রয়েছে, এবার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে, ফ্যাক্টর যেটা হচ্ছে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 9 নাম্বার ঘরে রয়েছে। আবার 9 নাম্বার ঘরে কিন্তু শনি শনির ঘরে বসে রয়েছে। শনি মানেটা কি? শনি মানে হচ্ছে আমাদের ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলা, নিয়মানুবর্তিতাকে মেনে চলা। শনি মানে হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা। শনি মানে হচ্ছে কমিউনিকেশনের জায়গা। শনি মানে হচ্ছে বাস্তববাদী চিন্তাধারা। আমি যে কোনো প্রতিবন্ধকতা, আমার জীবনে যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, আমি সোকল দেখা গেল হেরে গেলাম, বিফল হলাম, আমি রক্তাক্ত হলাম, যন্ত্রণায় কেঁদে উঠলাম, কিন্তু আবার উঠে দাঁড়ালাম, আবার লড়াই করলাম। শনি যখন পজিটিভ থাকে সেটাকেই বোঝায়। কিন্তু 9th হাউস মানে হচ্ছে সংযোগের জায়গা। 9th হাউস মানে যখন সংযোগের জায়গা হয়, 9th হাউস সো কল্ড লাক ফ্যাক্টর বা ললার লিকর হোয়াটএভার, যাই হোক, সেখানে মাথায় রাখার প্রয়োজন আছে 9th হাউসে শনি থাকলে আমার কর্মটাই কিন্তু আলটিমেট শেষ কথা হয়। এখানে সংযোগ বা লাক ফ্যাক্টর সেরকম ভাবে একটা মানুষের জীবনে কাজ করে না, কাজে দেয় না। কেমন এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন যে আমি কর্ম করছি, সংযোগ আসছে, অপরচুনিটি সৃষ্টি হলো। এক্ষেত্রে কিন্তু কর্মটাই, আপনি যতদিন কর্ম করবেন, সঠিক মতন কর্ম করবেন, ততদিন সফলতার রাস্তা খোলা। তাছাড়া অনেক সময় আমরা ভাবি না যে আমাদের বোধহয় ওই মানে কি বলবো, ওই মানে ফ্লুকে অনেক সময় লাক ফ্যাক্টর এর ফলে দেখা যাচ্ছে আমার সংযোগ সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে অপরচুনিটি সৃষ্টি হচ্ছে। এবার সেই অপরচুনিটি আমাকে আমার জীবনে ফাটকার জায়গাটা সৃষ্টি করলো এবং সেখান থেকে আমি সফল হয়ে গেলাম, সেই জায়গাটা কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি আজকের দিনে দাঁড়িয়ে 1 থেকে 11 পর্যন্ত আপনার যত কটা ভাব রিপ্রেজেন্ট করছে আপনার জীবনকে, সেখানে পরিপূর্ণ স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করতে পারছি না। কেন পাচ্ছি না? তার কারণ 10 নাম্বার ঘরটা কি? 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1, 7, 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1, 9, 10 কানেকশন আমার সংযোগের ক্ষেত্র, উচ্চশিক্ষার ক্ষেত্র, 1, 5, 10 কানেকশন সফলতার ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গা নয়, 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। আমার জীবনে 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা ভাব যেটা রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে যদি স্যাটিসফাই হতে হয়, স্যাটিসফ্যাকশন প্রদান করতে হয়, তাহলে 10 নাম্বার ঘরকে কিন্তু পজিটিভ থাকতেই হবে। কেন কি বললাম? 1, 6, 10 কানেকশন, 1, 7, 10 কানেকশন, 1, 5, 10 কানেকশন, 1, 9, 10 কানেকশন, 1, 4, 10 কানেকশন। তাহলে 10 নাম্বার ঘরটাকে তাই জন্য জংশন বলা হয়। তাহলে আপনার 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 12 নাম্বার ঘরে শুক্রের ঘরে বসে রয়েছে। কেমন? তাহলে শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ কখনো পজিটিভ রেজাল্ট দেয় না, যেমন সেরকম 12 নম্বর ঘরটা কিন্তু ব্যয়ের স্থান হয়ে যাচ্ছে। তাহলে 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন ব্যয়ের স্থানে বসে রয়েছে এবং শুক্র বৃহস্পতি মানে কি হয়? অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, স্ক্যাটারলি মুভ করি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না, আমি সঠিক মতো মানুষকে জাজ করতে পারছি না, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। তাহলে 10th হাউসের জায়গাটা যখন 12 নম্বর ঘরে বসে রয়েছে এবং সেখানে কিন্তু রাহুর অবস্থান রয়েছে, এই যে রাহুর অবস্থান দুটো ক্ষেত্রে আপনাকে অত্যন্ত পজিটিভ করতে পারে। একটা হচ্ছে আপনি যেখানে জন্মেছেন সেখান থেকে দূরবর্তী স্থানে আপনি যদি চলে যেতে পারেন কর্মের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে সেই জায়গায় স্যাটিসফাই হতে পারেন। আর দ্বিতীয়ত আপনি যদি কখনো মানে বিদেশি ভাষা রিলেটেড প্রফেশনের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে বিদেশি ভাষার সাথে যুক্ত হন, সেই জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া 12 নম্বর ঘরে রাহুর অবস্থান যেমন বিদেশ ভূমিকে অত্যন্ত পজিটিভ করে দিচ্ছে। সেটা আমি যদি পশ্চিমবাংলায় জন্মাই, আমি যদি দিল্লি, মুম্বাই, চেন্নাইতে চলে যাই, সেটাও সাময়িক বিদেশ ভূমি। আমি যদি বিদেশে চলে যাই তাহলেও সেটা কিন্তু বিদেশ ভূমি। কিন্তু এছাড়া 12 নম্বর ঘরে রাহুর অবস্থান, এক্ষেত্রেও কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা এবং এই যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করছে, দেখবেন
আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করছেন সেই সিদ্ধান্তের জায়গাটা কিন্তু আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, কখনো কখনো অপশনাল হয়ে যাচ্ছেন, কখনো কখনো হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করছেন। তার কারণ ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা ভুল হয়ে যাচ্ছে, আপনার সরলতা দিয়ে আপনি একটা মানুষকে জাজ করছেন, এর ফলেই এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি 1 থেকে একদম 12 নম্বর ঘর পর্যন্ত ডিটেলিং করলাম, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয়ের জায়গাটা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। এর ফলে অর্থনৈতিক জায়গাটা আমি ইনকাম করলেও সেই উপার্জন, সেই অর্থ কখনো আমাকে স্যাটিসফ্যাকশন দান করতে পারবে না। আমার ব্যক্তিগত জীবনটা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না, বরং সেখানে ভালো থাকার জন্য বিপুল পরিমাণে অ্যাডজাস্ট করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার মনের কথা জানার, আপনার যে ফিলিংস সেই আদান প্রদান করার মতন সঠিক মানুষ আপনি পাবেন না। তার কারণ আপনার মধ্যে কিন্তু চালুনি কাজ করবে। কেননা রবির উচ্চস্ততা কি করে, বারবার ধরে বললাম যে আমি সকলের সাথে কিন্তু ওই যে মানে একটা মাছের সাথে মিশে যেতে পারি না। আমি জল হয়ে গিয়ে যে পাত্রে আমাকে রাখা হবে সেই পাত্রের আকারই আমি ধারণ করলাম, সেই জায়গাটাও কিন্তু বিন্দুমাত্রের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। 2 নম্বর 5 নম্বর ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হচ্ছে এবং সেখানে যখন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে তখন অর্থনৈতিক এবং সঞ্চয়ের জায়গাটায় কখনো সফলতা আসতে পারে না। 5 নম্বর 11 নম্বর ঘরের মধ্যে যখন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, কেননা 5 নম্বর ঘরটা শুক্র এবং চন্দ্রের অবস্থান, সমসপ্তমে যে মঙ্গল সে একদিকে কিন্তু 4 নম্বর ঘরে বুধের ঘরে বসে রয়েছে, আরেকদিকে 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে কর্মফলের জায়গাটাতেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত আমি যে কর্মটা করব সেই রিফ্লেকশনই আমি পাবো, তবে কোনো মতেই কিন্তু সংযোগের জায়গা, ভাগ্যের জায়গা, নিয়তি, লগার লিখন, কপাল লিখন, হোয়াট এভার যাই হোক, সেই সাপোর্টের জায়গাটা আমি সেরকম ভাবে পাবো না। 9th হাউসে শনি থাকার জন্য আমার কর্মটাই আলটিমেট কিন্তু শেষ কথা হবে। তবে যদিও শনির ঘরে শনি বসে থাকলে সেই মানুষ কখনো কোনো মতেই খারাপ মানুষ হতে পারে না। সেই মানুষের মধ্যে আমার মধ্যে সততা এবং সরলতা, স্বচ্ছতা কাজ করে। কিন্তু 8th হাউসের অধিপতি গ্রহও যখন 9th হাউসে বসে থাকে তখন এটা মাথায় রাখার প্রয়োজন আছে, কর্মটাই আমার জীবনে কিন্তু শেষ পরিণতি হয়। এবং কর্ম ছাড়া আলটিমেট, আমি কর্ম ছাড়া যদি কখনো ফাটকা টেন্ডেন্সিতে হাত দিই, আমি যদি কখনো মনে করি যে কোনো সংযোগ, অপরচুনিটি দ্বারা আমি জীবনে সফলতা লাভ করব, সেটাও কিন্তু কখনো কোনো মতেই সম্ভব নয়। কেমন? আজকের মতন এটুকুই। নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।